আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। অভিবাসন অভিযানের নামে যুক্তরাষ্ট্রে ফেডারেল দমন পীড়ন, শান্তিপূর্ণ প্রতিবাদেও বাড়ছে সহিংসতা। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন ঘিরে কেন্দ্র অঙ্গরাজ্য সংঘাত তীব্র, রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন। বিএনপির ক্ষমতায় ফেরা, বাংলাদেশের ভূ রাজনীতিতে কি শুরু হচ্ছে নতুন অধ্যায়? এবং বিশ্বের বিভিন্ন শহরে ইরান বিরোধী গণ আন্দোলন, শান্তিপূর্ণ বিক্ষোভে মানবাধিকার রক্ষার আহ্বান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের নামে ফেডারেল কর্মকর্তাদের বর্বরতা ক্রমেই বাড়ছে। রাবার বুলেট, মরিচের স্প্রে, টিয়ার গ্যাস এবং ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপরে হঠাৎ জোর প্রয়োগ করা হচ্ছে। শিশু ও বৃদ্ধরাও আক্রান্ত হচ্ছে। আদালত হস্তক্ষেপ করলেও পরিস্থিতি শিথিল হয়নি। বিস্তারিত ঘটনার পূর্ণ তথ্য জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে ফেডারেল কর্মকর্তাদের বর্বরতার ঘটনা ক্রমেই উদ্বেগজনক রূপ ধারণ করছে। দেশের বিভিন্ন শহরে তারা রাবার বুলেট এবং মরিচের স্প্রে ব্যবহার করে সাধারণ মানুষকে আহত করছে, টিয়ার গ্যাস এবং ফ্ল্যাশ ব্যাং দিয়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করছে, যানবাহনের কাঁচ ভেঙে দিচ্ছে এবং লোকজনকে মাটিতে ফেলে দিচ্ছে। এমনকি শিশু, বৃদ্ধ ও নিরীহ মানুষদের ওপরও এই পদক্ষেপ প্রয়োগ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা এবং ফেডারেল কর্তৃপক্ষ জানায় কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং শক্তি ব্যবহারে সর্বনিম্ন মাত্রা পালন করতে বলা হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। বডি ক্যামেরা, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতি দেখায় যে কর্মকর্তারা প্রায়ই ন্যূনতম শক্তি ব্যবহারের নীতি অমান্য করছেন। মিনিয়াপোলিস, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ডে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর হঠাৎ শারীরিক এবং রাসায়নিক জোর প্রয়োগের ফলে শতাধিক মানুষ আহত হয়েছে। কয়েকজন প্রতিবাদকারী অর্ধ দৃষ্টি হারিয়েছে, কেউ কেউ জখম হয়েছে এবং বেশিরভাগই মানসিক চাপের শিকার হয়েছে। অভিযোগ অনুযায়ী কর্মকর্তারা কখনো কখনো কোনো সতর্কবার্তা না দিয়ে সরাসরি মরিচের স্প্রে বা রাবার বুলেট ব্যবহার করেছেন। আদালত হস্তক্ষেপ করে কিছু ক্ষেত্রে জোর প্রয়োগে অস্থায়ী সীমাবদ্ধতা আরোপ করেছে। তবুও সম্প্রতি শিশু এবং সাধারণ নাগরিকদের ওপরও জোর প্রয়োগ চালানো হয়েছে। এই ধরনের কার্যকলাপ জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে এবং স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আইনি লড়াইকে ত্বরান্বিত করেছে। বিশ্লেষকরা মনে করেন ফেডারেল কর্মকর্তাদের অতিরিক্ত জোর প্রয়োগ দেশের নাগরিক অধিকার এবং নিরাপত্তার জন্য বিপজ্জনক। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মুক্ত গণমাধ্যমের ওপর নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। সংক্ষেপে, অভিবাসন আইন প্রয়োগ এখন শুধুমাত্র আইনি ইস্যু নয়, বরং নাগরিক অধিকার, নিরাপত্তা এবং জনমতকে কেন্দ্র করে একটি জটিল ও বিতর্কিত সংকটের রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে গত অক্টোবরের পর থেকে অন্তত ৪,৪০০ বার আদালতে রায় দিয়েছে যে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বেআইনিভাবে অভিবাসীদের আটক করেছে। তবুও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই আটক নীতি অব্যাহত রেখেছে, যা আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ ঘিরে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সংঘাত আরও তীব্র হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে গত অক্টোবরের পর থেকে দেশ জুড়ে শত শত বিচারক অন্তত ৪,৪০০ বার রায় দিয়েছেন যে অভিবাসীদের আটক করা হয়েছে বেআইনিভাবে। এসব রায় মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে একটি বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে আদালতের স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও প্রশাসন অনেক ক্ষেত্রেই অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখা অব্যাহত রেখেছে। বিচারকদের মতে এই ধরনের আটক যুক্তরাষ্ট্রের আইন ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। তবুও বাস্তবে নীতিতে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। রয়টার্স জানায়, এখন পর্যন্ত আটক অভিবাসীরা মুক্তির দাবিতে ২০,০০০-এরও বেশি মামলা দায়ের করেছেন। মামলার এই বিপুল সংখ্যা যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং আদালত কার্যত মামলার জটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে সরকার প্রায় 700 জন আইনজীবী নিয়োগ করেছে, যারা অভিবাসন সংক্রান্ত মামলায় সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। এই মামলাগুলোর একটি বড় অংশ জড়িত রয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের কার্যক্রমের সঙ্গে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, আদালতের রায় উপেক্ষা করে আটক অব্যাহত রাখা আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। বিশ্লেষকদের মতে, এভাবে বিচারিক নির্দেশ অমান্য চলতে থাকলে ভবিষ্যতে প্রশাসনের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ আসতে পারে এবং অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও আইনি বিতর্ক আরও গভীর হবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ নিয়ে কেন্দ্র এবং অঙ্গরাজ্যের দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। কোথাও ফেডারেল সরকারের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে, আবার কোথাও আরোপ করা হচ্ছে সীমাবদ্ধতা। রিপাবলিকান ও ডেমোক্রেট নেতৃত্বাধীন রাজ্যগুলোর ভিন্নমুখী পদক্ষেপে দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন আইনি ও রাজনৈতিক টানাপোড়েন। বিস্তারিত জানতে দেখুন আমাদের পূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের বিষয়টি এখন আর শুধু কেন্দ্রীয় সরকারের মধ্যেই সীমাবদ্ধ নেই, অঙ্গরাজ্য পর্যায়েও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক বহিষ্কার উদ্যোগকে ঘিরে রিপাবলিকান ও ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলোর মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্যগুলো হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয় করে কঠোর পদক্ষেপ নিচ্ছে। টেনেসি এ সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিবাসন অবস্থা যাচাইয়ের প্রস্তাব উঠেছে। আইওয়াতে চালকের লাইসেন্সে নাগরিকত্বের তথ্য উল্লেখ বাধ্যতামূলক করার আলোচনা চলছে। ফ্লোরিডা ও টেক্সাস আগে থেকে এমন একটি কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে স্থানীয় পুলিশকে সীমিত অভিবাসন আইন প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হল ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা নিশ্চিত করা। অন্যদিকে ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলো পাল্টা অবস্থান নিয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের সম্পত্তিতে ফেডারেল অভিবাসন অভিযানে বাধা দেওয়ার প্রস্তাব এসেছে। ওরেগন বিবেচনা করছে অভিবাসন কর্তৃপক্ষকে সহায়তাকারী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্য চুক্তি বাতিলের উদ্যোগ। কলোরাডোতে হাসপাতাল সহ সংবেদনশীল স্থানে অভিযান নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে। বিশ্লেষকদের মতে, অভিবাসন আইন প্রয়োগ ঐতিহ্যগতভাবে কেন্দ্রীয় সরকারের এখতিয়ার হলেও এখন অঙ্গরাজ্যগুলো নিজেদের ক্ষমতা ব্যবহার করে হয় সহযোগিতা করছে, নয়তো প্রতিরোধ গড়ে তুলছে। ফলে এই ইস্যুতে দেশ জুড়ে নতুন আইনি ও রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। গাড়ির জ্বালানি মানদণ্ড শিথিল করলে কি সত্যিই কমবে নতুন গাড়ির দাম? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এই প্রশ্নই ঘুরছে ক্রেতা ও বিশ্লেষকদের মনে। অতীত অভিজ্ঞতা বলছে, নীতিগত পরিবর্তনের প্রভাব বাজারে পড়তে সময় লাগে। তাহলে কবে নাগাদ শোরুমের দামের বাস্তব পরিবর্তন দেখা যেতে পারে? বিস্তারিত জানুন আমাদের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাড়ির জ্বালানি দক্ষতা ও নির্গমন সংক্রান্ত ফেডারেল মানদণ্ড শিথিল করার ঘোষণা দিয়েছেন। তার দাবি, কঠোর পরিবেশগত নিয়ম বাতিল করলে গাড়ির উৎপাদন খরচ কমবে এবং শোরুমে নতুন গাড়ির দাম নাটকীয়ভাবে কমে যাবে। তবে প্রশ্ন হচ্ছে, ক্রেতারা কবে সেই কম দাম দেখবেন? হোয়াইট হাউস জানিয়েছে 2009 সালের এন্ডেঞ্জারমেন্ট ফাইন্ডিং বাতিল করা হচ্ছে, যা গাড়ির গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের আইনি ভিত্তি ছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে অটোমেকারদের ওপর আরোপিত উচ্চ জ্বালানি দক্ষতার লক্ষ্য শিথিল হবে। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। 2017 সালে ট্রাম্প প্রথমবার জ্বালানি মানদণ্ড স্থগিত করলে তখন নতুন গাড়ির গড় দাম ছিল প্রায় $34,000। পরবর্তী বছরগুলোতে মানদণ্ড স্থগিত থাকলেও গাড়ির দাম ধারাবাহিকভাবে বেড়ে $49,000 কাছাকাছি পৌঁছায়। পরে প্রেসিডেন্ট জো বাইডেন কঠোর মানদণ্ড পুনর্বহাল করলেও দামের ঊর্ধ্বগতি পুরোপুরি থামেনি। বিশ্লেষকদের মতে, গাড়ির দাম মূলত নির্ভর করে চাহিদা, এসইউভি ও বিলাসবহুল মডেলের জনপ্রিয়তা, সরবরাহ সংকট, সুদের হার এবং ডিলার মার্কআপের ওপর। নীতিগত পরিবর্তনের প্রভাব গাড়ি শিল্পে ধীরে ধীরে পড়ে, একাধিক মডেল ইয়ার পেরিয়ে। অতএব নতুন নিয়ম কার্যকর হলেও তাৎক্ষণিকভাবে শোরুমের দামের বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা কম। বাস্তবে গাড়ির দাম কমতে হলে বাজারের সামগ্রিক পরিস্থিতির পরিবর্তনই হবে সবচেয়ে বড় নির্ধারক। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপকে শক্তিশালী সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখবে শুধুমাত্র সেই ইউরোপের সাথে
যারা খ্রিস্টীয় মূল্যবোধ অনুসরণ করবে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করবে এবং লিবারেল নীতি সমর্থন ত্যাগ করবে। রুবিওর ভাষণে ইউরোপীয় নেতাদের স্পষ্ট করা হয়েছে, যদি শর্ত মানা না হয় তাহলে যুক্তরাষ্ট্র নিজে একা প্রতিরক্ষা ও নীতি বাস্তবায়নে এগুবে। এর মাধ্যমে ট্রান্স আটলান্টিক সম্পর্কের জটিলতা ও চাপ পরিষ্কার হয়েছে। স্মরণযোগ্য সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেন সংকট ছিল। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের চিত্র তুলে ধরে ইউরোপীয় দেশগুলোর জন্য আত্মরক্ষা কৌশল গড়ার আহ্বান জানিয়েছেন। মিশ্র বার্তা এবং রাজনৈতিক চাপের কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্পর্ক এখন কঠিন ও জটিল পর্যায়ে প্রবেশ করেছে। আগামী সময়ে দুই পক্ষের প্রতিক্রিয়া বিশ্ব রাজনীতির উপর প্রভাব ফেলবে। নিউ ইয়র্ক সিটিতে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শহর লং আইল্যান্ড এবং উত্তর পূর্ব নিউ জার্সিতে 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। রাতের তাপমাত্রা 20-এর শেষ থেকে 30-এর শুরুর দিকে নেমে আসবে, যা রাস্তা পিচ্ছিল করতে পারে। সোমবার দুপুরের পর রোদ ওঠার সঙ্গে তুষার গলে যাবে এবং তাপমাত্রা 40 ডিগ্রি ফারেনহাইটের ঘরে উঠবে। নিউ ইয়র্ক সিটিতে আবারও তুষারপাতের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে নগর কর্তৃপক্ষ। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে। এতে শহর জুড়ে 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই তুষারপাতের প্রভাব পড়বে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং উত্তর পূর্ব নিউ জার্সি এর বিভিন্ন এলাকায়। কিছু এলাকায় তুষারের পরিমাণ তুলনামূলক কম হলেও কোথাও কোথাও হালকা স্তর জমে যেতে পারে। ফক্স ওয়েদার এর পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা নেমে আসবে 20-এর ঘরের শেষ ভাগ থেকে 30-এর শুরুর দিকে, যা অপরিষ্কার ও অনাবৃত সড়কে তুষার জমার জন্য যথেষ্ট। ফলে সোমবার সকালের যাতায়াতে পিচ্ছিল রাস্তার কারণে ভোগান্তির আশঙ্কা রয়েছে, বিশেষ করে প্রেসিডেন্টস ডে উপলক্ষে ছুটির সকালে। আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে, তুষার ও গলিত বরফে ঢাকা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তবে আসার কথা, সোমবার সকাল নাগাদ তুষারপাত ধীরে ধীরে কমে আসবে এবং দুপুরের পর রোদ দেখা যেতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার বিকেলে তাপমাত্রা বেড়ে 40 ডিগ্রি ফারেনহাইটের ঘরে পৌঁছাতে পারে, যা জমে থাকা বরফ ও তুষার দ্রুত গলিয়ে দেবে। সপ্তাহের বাকি সময় তুলনামূলক উষ্ণ আবহাওয়া থাকলেও বুধবার ও শুক্রবার আবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও রাষ্ট্রক্ষমতার দ্বার প্রান্তে। দীর্ঘ বিরতির পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকার শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং ভারত, পাকিস্তান ও চীনকে ঘিরে আঞ্চলিক ভূরাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন উঠছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে কি বাংলাদেশ এক নতুন আর ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারবে? বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জয় শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা তৈরি করেছে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেয়া তারেক রহমান এখন কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। তার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, যা ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। প্রথমেই আসে ভারত। শেখ হাসিনার সরকারের পতনের পর দিল্লি ঢাকা সম্পর্ক ছিল টানাপোড়েনের মধ্য দিয়ে। তবে নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানো এবং সরাসরি যোগাযোগ ইঙ্গিত দিচ্ছে একটি বাস্তববাদী পুনর্গঠনে। তবুও তিস্তা পানি বন্টন, সীমান্ত হত্যা ও বাণিজ্য ঘাটতির মতো স্পর্শকাতর ইস্যু নতুন সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে থাকবে। অন্যদিকে পাকিস্তান দেখছে নতুন সুযোগ। সাম্প্রতিককালে বিমান যোগাযোগ, ভিসা সহজীকরণ ও প্রতিরক্ষা আলোচনায় দুই দেশের সম্পর্ক উষ্ণ হয়েছে। বিএনপির অধীনে এই সম্পর্ক আরও গতি পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হতে যাচ্ছে চীন। অবকাঠামো, বিনিয়োগ, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় বেইজিং দীর্ঘদিন ধরেই ঢাকার গুরুত্বপূর্ণ অংশীদার। বিএনপি সরকার এই সম্পর্ক আরও গভীর করতে পারে, তবে একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষা করাটাও হবে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে বিএনপির সামনে সুযোগ ও ঝুঁকি দুটোই সমান। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি এবার বড় শক্তিগুলোর মাঝে নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি গড়ে তুলতে পারবে? নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের উত্তর মিলবে খুব শিগগিরই। বিশ্বের বড় বড় শহরে ইরানের সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন চলছে। টরন্টো, লন্ডন, টোকিও, লস অ্যাঞ্জেলেস এবং মিউনিখে মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নামছে। তারা গণতন্ত্র এবং সরকার পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছে। নির্বাসিত ইরানি প্রিন্স এবং আন্তর্জাতিক নেতারা আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। এই শান্তিপূর্ণ বিক্ষোভ মানবাধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বিশ্বজুড়ে ইরানের সরকারের বিরুদ্ধে বিশাল আন্দোলন চলছে। টরন্টো, লন্ডন, টোকিও এবং লস অ্যাঞ্জেলেস ও মিউনিক সহ বড় শহরের মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নামছে। তারা গণতন্ত্র চাই এবং সরকার বদলাও স্লোগান দিচ্ছে। মিউনিকে প্রায় 2,50,000 মানুষ অংশ নিয়েছে, যেখানে মিউনিক নিরাপত্তা সম্মেলনের পটভূমি ছিল। নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পেলাভি আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, জনগণ সরকার পরিবর্তনের পথে একত্রিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামও জনগণকে তাদের অধিকার রক্ষায় অবিরাম আন্দোলন চালাতে উৎসাহিত করেছেন। বিশ্লেষকরা মনে করেন, এই আন্দোলন ইরানের সরকারের ওপর চাপ সৃষ্টি করছে এবং মানবাধিকার ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। প্রবাসী ইরানিরাও তাদের কণ্ঠস্বর তুলে ধরছে, শান্তিপূর্ণভাবে অধিকার এবং নিরাপত্তার দাবি করছে। এই আন্দোলন দেখাচ্ছে, যখন সরকার জনগণকে চুপ করাতে চায়, তখন জনগণ শেষ পর্যন্ত তাদের কণ্ঠস্বর ফিরে পায়। এটি কেবল স্থানীয় নয়, এটি একটি বিশ্বব্যাপী বার্তা। মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গণতন্ত্র, ন্যায় এবং মানবাধিকারের জন্য লড়ছে। ইতালির ডানপন্থী সরকার নতুন অভিবাসন আইন অনুমোদন করেছে, যা দেশটির নীতি আরও কঠোর করবে। এই আইনের অধীনে ভূমধ্যসাগরে অনিয়মিত অভিবাসী জাহাজ আটকানো এবং আঞ্চলিক জলসীমায় প্রবেশ রোধ করা সম্ভব। লঙ্ঘনকারীদের জরিমানা বা নৌকা বাজেয়াপ্ত করা হতে পারে। আইন পাশ হলে সীমান্ত নজরদারি এবং ইউরোপীয় সংস্থার সঙ্গে সমন্বয় বৃদ্ধি পাবে। ইতালির ডানপন্থী সরকার নতুন খসড়া আইন অনুমোদন করেছে, যা দেশটির অভিবাসন নীতি আরও কঠোর করবে। এই আইনের অধীনে ভূমধ্যসাগরের অনিয়মিত অভিবাসী জাহাজ আটকানো এবং নির্দিষ্ট শর্তে তাদের আঞ্চলিক জলসীমায় প্রবেশ রোধ করার সুযোগ থাকবে। মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। বিলটি সংসদের উভয় কক্ষে অনুমোদিত হলে আইন হিসেবে কার্যকর হবে। পাশ হলে ইতালির কর্তৃপক্ষ সীমান্তে কঠোর নজরদারি চালাতে পারবে এবং নির্দিষ্ট ক্ষেত্রে নৌ অবরোধ আরোপ করতে পারবে, যা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত বাড়ানো সম্ভব। আইন অনুযায়ী অভিবাসী জাহাজ যারা জনগণ বা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে, তাদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। লঙ্ঘনের ক্ষেত্রে 50,000 ইউরো পর্যন্ত জরিমানা আর হতে পারে নৌকা বাজেয়াপ্ত। আটক অভিবাসীকে তাদের নিজ দেশ বা তৃতীয় কোনো দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই নতুন খসড়া আইনের মাধ্যমে ইতালির সরকার অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণ ও সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য রেখেছে। ইতালির ইউরোপীয় অভিবাসন নীতির সঙ্গে সমন্বয় রেখে দ্রুত আইন কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। শেষ করছি বিনোদন সংবাদ দিয়ে। নায়িকা শবনম বুবলি স্পষ্ট করলেন, তার এবং অভিনেতা শাকিব খানের মধ্যে আনুষ্ঠানিক ডিভোর্স হয়নি। ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে বিহাইন্ড দ্য ফেম উইথ RRK পডকাস্টে অতিথি হয়ে তিনি জানান, ডিভোর্স না হওয়ায় নতুন বিয়ের প্রশ্ন ওঠে না। বুবলি বলেন, আমাদের মাঝে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়। কখনোই ডিভোর্স হয়নি, তাই বিষয়টি নিয়ে অনেকে বিভ্রান্ত হন। আমি স্পষ্ট করতে চাই, তিনি আরও জানালেন, ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত প্রত্যেকেরই আলাদা, তবে তার বৈবাহিক অবস্থা পরিষ্কার। এই পডকাস্টে বুবলি শুধু শাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্ক নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়া পাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি নিশ্চিত করলেন, অতীত কোনো অপশন নয়, বরং বর্তমান অবস্থা সবার কাছে পরিষ্কার করা জরুরি। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে।
পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।